তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম। গেল অর্থ বছরে $3 বিলিয়ন বেশি আয়, বিদেশি বিনিয়োগ ও বাজার সুবিধা আদায়ের তাগিদ। এবার রিজেন্ট কাণ্ডে দুদকের মুখোমুখি স্বাস্থ্যের সাবেক ডিজি। জেকেজির দুর্নীতির মামলায় ডাক্তার সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে হবে অভিযোগ গঠনের শুনানি। করোনা মহামারীতে দেশে ফেরা প্রবাসীদের 70 ভাগই ভুগছেন অর্থ সংকটে, বন্ধ আয়ের পথ। 55 ভাগের কাঁধে ঋণের বোঝা, IOM এর প্রতিবেদন। এবং মাত্র 6 দিনের ব্যবধানে ভরিতে 3,500 টাকা কমল স্বর্ণের দাম। 22 ক্যারেট 73,000, 21 ক্যারেটের দাম পড়বে 70,000 টাকা। আজ থেকে কার্যকর। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় গ্রেপ্তার পুলিশের সাজানো মামলার 3 সাক্ষী ও একই মামলার আসামি 4 পুলিশ সদস্যকে রিমান্ডে নিতে এখন কারাগারে র্যাব। এ বিষয়ে জানাতে কক্সবাজার জেল গেটে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ওমর, এখন থেকে ঠিক 15 মিনিট আগে কক্সবাজার কেন্দ্রীয় কারাগারের গেট দিয়ে র্যাবের একটি গাড়ির বহর ঢুকে গিয়েছে এবং সেই গাড়ির বহরটি এসেছে মূলত গত কয়েকদিন ধরে, যেটি বলা হচ্ছিল যে সিনহা মোহাম্মদ রাশেদ খানের যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় আদালত যাদেরকে রিমান্ডে দিয়েছেন তাদের রিমান্ড আসলে কবে শুরু হবে সেই অনুযায়ী র্যাব গতকালই জানিয়েছিল যে আজ মূলত পুলিশের যে মামলা, সেই মামলার যে প্রথম 3 প্রত্যক্ষদর্শী, সেই প্রথম 3 প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই এই মামলা এবং এই ঘটনায় র্যাবের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। এর পাশাপাশি এই পুলিশের যেই মামলা, সেই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সেই মামলায় যাকে অন্যতম সাক্ষী ইন্সপেক্টর লিয়াকত এবং টেকনাফ থানার ওসি সহ যে 3 জন যাদেরকে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোনের দায়ের করা মামলা, হত্যা মামলার প্রধান 3 আসামি, তাদের 7 দিনের রিমান্ডের বিষয়টি এখনো পর্যন্ত র্যাব স্পষ্ট করেনি যে সেটি কবে হবে। তবে সেই মামলার আত্মসমর্পণকারী যে 4 জন রয়েছেন, আরো 4 জন রয়েছেন, সেই 4 জনকেও আজকে এই কারাগার থেকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ মোট 7 জনকে আজ জিজ্ঞাসাবাদের জন্য র্যাবের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি জানেন সবুজ যে এই একটি মাত্র ঘটনায় 4টি মামলা হয়েছে। সেই 4টি মামলার 3টি করেছে পুলিশ। সেই 3টির 2টি হচ্ছে মাদকের মামলা এবং একটি হচ্ছে হত্যা মামলা, যেটির আসামি পুলিশ করেছে সিফাতকে, এবং সেই সিফাত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহকর্মী এবং সেদিন তিনি যে মারিশ বুনিয়া পাহাড়ে গিয়েছিলেন, সেই মারিশ বুনিয়া পাহাড়ের তিনি সেই সঙ্গীও ছিলেন। তো সেই যে ঘটনার যে সূত্রপাত, যেখান থেকে সূত্রপাত হয়েছে বলে পুলিশ দাবি করছে, সেই ঘটনাস্থলের যে 3 সাক্ষী, সেই 3 সাক্ষীকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে, পুলিশের মামলার যে 3 সাক্ষী, সেই 3 জনকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে র্যাবের যে তদন্তের যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, সেটির সূচনা হচ্ছে। এর পাশাপাশি যেটি আমরা অনানুষ্ঠানিক আলাপে যেটি জেনেছি, সেটি হচ্ছে যে র্যাব প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সেই পরিকল্পিত হত্যাকাণ্ডের যে সহযোগিতা করেছেন পুলিশের মামলার যে 3 জন সাক্ষী রয়েছেন, সেই 3 জন সাক্ষী যারা সেখানে পুলিশকে সেদিন ফোন দিয়েছিলেন বলে পুলিশ এজাহারে উল্লেখ করা হয়েছে। র্যাব বলছে যে সেই সহযোগিতার জন্য নিজামুদ্দিন অন্তত 15 বার সেই দিন লিয়াকতকে এবং পুলিশকে আসলে তিনি ফোন দিয়েছেন একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে। সবুজ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের রিমান্ডের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ওমর ফারুক। নিম্নমানের PPE ও মাস্কের পর রিজেন্ট কাণ্ডে আজ দুদকের মুখোমুখি হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের তৎকালীন ডিজি ডাক্তার আবুল কালাম আজাদ। সকাল 9:30টায় দুদক কার্যালয়ে হাজির হন তিনি। পরে 10টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ।
হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ছিল না কোভিড পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা, তা জেনেও রিজেন্টের সঙ্গে চুক্তি করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এমন একটি হাসপাতালের সাথে কিভাবে চুক্তি স্বাক্ষরিত হয় সে প্রশ্নের উত্তর দিতে দুদকে হাজির হয়েছেন আবুল কালাম আজাদ। এ বিষয়ে অনুসন্ধান শুরু করার পর রিজেন্ট হাসপাতালের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের হওয়া চুক্তির নথিপত্র ইতোমধ্যে দুদক সংগ্রহ করেছে। ভুয়া কোভিড পরীক্ষা সহ প্রতারণার অভিযোগে মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও সিইও আরিফুল হক চৌধুরী সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। মুখ্য মহানগর হাকিম শরফুজ্জামান আনসারির আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। গত ৫ আগস্ট মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় গোয়েন্দা পুলিশ ডাক্তার সাবরিনা সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটারে ১,৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে। ডাক্তার সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও হাসপাতালে চাকরি করার পরও জেকেজির চেয়ারম্যান ছিলেন। গত ২৩ জুন জেকেজির সিইও আরিফ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে সংশ্লিষ্টতা পাওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে ১২ জুলাই গ্রেফতার করে পুলিশ। চার্জশিটভুক্ত ৮ আসামি কারাগারে আছেন। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম। গেল অর্থ বছরে এ খাত থেকে বাংলাদেশের চেয়ে প্রায় $৩ বিলিয়ন বেশি আয় করেছে দেশটি। শিল্প মালিকরা বলছেন ইইউ এর সঙ্গে ভিয়েতনামের করা এফটিএ আরও এগিয়ে দিবে দেশটিকে। আর বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে বিদেশি বিনিয়োগ ও বাজার ভিত্তিক চুক্তি নিয়ে কাজ করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। তৈরি পোশাকের রপ্তানি বাজারে কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলে সক্ষমতার জানান দিয়ে আসছিল ভিয়েতনাম। অবশেষে দেশটির রপ্তানি কৌশলের কাছে হার মানল মেড ইন বাংলাদেশ। দুই দেশের রপ্তানি আয়ের তথ্য বলছে গেল অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় $২৮ বিলিয়ন, একই সময়ে ভিয়েতনাম করেছে প্রায় $৩১ বিলিয়ন। পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ বলছে ভিয়েতনামকে আরও এগিয়ে দিবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা দেশটির এফটিএ। ভিয়েতনাম আমাদের থেকে এগিয়ে আছে। ইউরোপের বাজারে এফটিএ বাস্তবায়ন হলে তারা কিন্তু আরও সুবিধাজনক পরিস্থিতিতে চলে যেতে পারে। এখন উপায় হলো প্রোডাক্ট এবং মার্কেট ডাইভার্সিফিকেশনে জোর দেওয়া। চাইনিজ ইনভেস্টর তাদের এখানে ম্যাক্সিমাম, এবং তারা অত্যন্ত অল্প সময়ে চায়না থেকে র মেটেরিয়ালস এবং অ্যাক্সেসরিজ এনে সেখান থেকে রপ্তানি করার একটা সুযোগ পেয়ে থাকে, যেখানে আমাদের লিড টাইমটা অনেক বেশি। এই মুহূর্তে টিকে থাকার জন্য সরকারের কাছ থেকে অতীতের পলিসিগত সাপোর্ট আমাদের প্রয়োজন। অবস্থার উত্তরণে পোশাক খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বাজার সুবিধা আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদি বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য কূটনৈতিক তৎপরতা চালাতে পারি, তাহলে কিন্তু তৈরি পোশাক খাত আবার ঘুরে দাঁড়াতে পারবে। চীন থেকে যে সমস্ত বিনিয়োগ রিলোকেট হচ্ছে সেগুলোকে যদি বাংলাদেশে আকৃষ্ট করতে পারি, তাহলেও কিন্তু আমাদের উৎপাদন দক্ষতা সক্ষমতা বৃদ্ধি পায়। বিজিএমই এর তথ্য, করোনার কারণে আগামী ডিসেম্বর পর্যন্ত সংগঠনটির সদস্য কারখানাগুলোতে সক্ষমতার মাত্র ৩০ থেকে ৩৫% কার্যাদেশ রয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের পোশাক খাত ও রফতানির নানা দিক নিয়ে কথা বলতে রাজধানীর কারণ বাজার থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ডিজাইন অ্যান্ড সোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, আমরা কথা বলবো বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান নিয়ে। তৈরি পোশাকের বিশ্ববাজারে বাংলাদেশ অবশ্যই একজন অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বী, কিন্তু সেই জায়গা থেকে ভিয়েতনাম বাংলাদেশকে টপকে গেল রপ্তানি আয়ের পরিসংখ্যানে। আসলে কোন দিকটাতে ভিয়েতনাম এগিয়ে আপনাদের অভিজ্ঞতার চেয়ে? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ভিয়েতনাম এখনো টপকে যায়নি, টপকে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ভিয়েতনামের গ্রোথ খুব ভালো। কম্পেয়ার টু বাংলাদেশ, ভিয়েতনাম অনেক ফাস্টার গ্রোথে আপনার এগিয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় একক কান্ট্রি হিসেবে। ফার্স্ট হলো আপনার চায়না। আপনি যদি দেখেন যে চায়নার হলো 158 বিলিয়ন, গত বছর সেটা কমেছে বিভিন্ন কারণে, এটা 6 বিলিয়ন কমে 152 বিলিয়ন হয়েছে। বাংলাদেশে ছিল 2019-এ 33.5 বিলিয়ন, আর ভিয়েতনামের ছিল সেখানে 32 বিলিয়ন বা 31 বিলিয়ন। সো ভিয়েতনাম পিছিয়ে ছিল। বাট ভিয়েতনাম বাংলাদেশের, আমরা কিন্তু ফার্স্টের সাথে কিন্তু কম্পিটিশনের ধারে কাছে নাই। 150 ভার্সাস 30। এখন বাংলাদেশে তো এই বছর কোভিড এর কারণে একটু ডেফিনেটলি পিছাবে, ভিয়েতনাম সেখানে হয়তো আরেকটু এগিয়ে যাবে, কারণ ভিয়েতনামে কোভিড এর আপনার প্রভাবটা অত বেশি না। সামহাউ
দে ম্যানেজড। আর বাংলাদেশে আরো অনেকগুলো কারণ আছে, কারণ আমরা গত বছরও আপনি শুনেছেন যে আমাদের টোটাল যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা কিন্তু আমাদের কমে গেছে। ক্যাপাবিলিটি বেড়েছে বাট ক্যাপাসিটি কমেছে, কারণ ফ্যাক্টরির সংখ্যা ছিল আগে ৬৭০০ বাংলাদেশে, এখন কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরির সংখ্যা, চালু ফ্যাক্টরির সংখ্যা তার ম্যাক্সিমাম হয়তো ২,৫০০ থেকে ৩,০০০। সো এই যে ৪,০০০ ফ্যাক্টরি আপনার কমে গেছে, সেটা তো ক্যাপাসিটিটা আমাদের কমে গেছে। সামনে আমাদের সুযোগ ছিল যে মানে মনে করা হচ্ছে এখন যে ইউএস এর সাথে চায়নার একটা ভালো মানে ওয়ার হবে, ডিউটি বা ইয়ে নিয়ে যে কোনো কারণে হবে, হইলে সেটার কারণে যে বায়াররা কিছুটা হলে বাংলাদেশমুখী বা ভিয়েতনামমুখী হবে। আমাদের যদি ক্যাপাসিটিটা থাকতো, আমরা কিন্তু অনেক দ্রুত আমাদের যে ভিশন 21 ছিল $50 বিলিয়ন, সেটাকে আমরা ক্রস করে যেতে পারতাম। কিন্তু আমাদের কিছু ভুল পলিসির কারণে, সো কল্ড অ্যাকর্ড অ্যালায়েন্সের প্লাস মান্দাত আমলের আইনগুলো পরিবর্তন না হওয়ার কারণে অনেকগুলো জিনিস কিন্তু আমাদের, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে, যার জন্য আমাদের ক্যাপাসিটিটা কমে যাওয়ার কারণে আমরা এখন কিন্তু আর নতুন অর্ডার নিতে পারছি না। সো সেখানে ভিয়েতনাম আধুনিক প্রযুক্তি এবং তাদের যে ওয়ার্কারদের যে স্টেমিনা, কারণ তাদের যে ফুড হ্যাবিট, তাদের অনেক কিছুই নির্ভর করে, কারণ তাদের ওয়ার্কাররা আমাদের বাংলাদেশের ওয়ার্কার চেয়ে প্রায় 1.5 টাইমস বেশি তাদের প্রোডাক্টিভিটি। তো সেই কারণে তাদের দেখেন লোক সংখ্যা যদি আমাদের চেয়ে কমও হয়, তারপর কিন্তু তারা এগিয়ে যাবে। কিন্তু জাহাঙ্গীর আলম, আমরা যেটা দেখলাম যে ভিয়েতনামে যে প্রোডাক্টিভিটি বেশি, সেটা নিয়ে তো আমাদের এই বাংলাদেশেও তো অনেক দিন হলে কাজ হচ্ছে, কিন্তু আসলে ফলাফল মিলছে না কেন? বিদেশি বিনিয়োগ আকর্ষণে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু চীন থেকে বিনিয়োগ সরে ভিয়েতনামে যাচ্ছে, বাংলাদেশে সেভাবে আসছে না কেন? প্রতিবন্ধকতাটা কোথায় আসলে? আচ্ছা, আপনি প্রোডাক্টিভিটির কথাও ধরেন, এই সেক্টরটাতে বাংলাদেশে ফরচুনেটলি যে আপনার মহিলাদের বা মেয়েদের ফিমেল ওয়ার্কার বেশি। একটা ফিমেল ওয়ার্কারের জানেন যে ফিমেল ওয়ার্কাররা বাংলাদেশে সাধারণত ১৭-১৮ বছর হলে তাদের বিয়ে হয়ে যায়। এখন একটা ফিমেল ওয়ার্কারকে বাংলাদেশের প্রেক্ষাপটে সে তার হাজবেন্ডকে হ্যাপি রাখতে হয়, তার ফ্যামিলিকে হ্যাপি রাখতে হয়, নিজেকে রান্না বান্না করতে হয়, কাজের থেকে ফিরে যেয়ে সেখানে সে রান্না বান্না করছে, হাজবেন্ডকে হ্যাপি রাখতেছে, আবার সকালবেলা হাজবেন্ডের জন্য সবকিছু তৈরি করে দিয়ে দিতেছে, তারপরে খুব তাড়াহুড়া করে এখানে আসতেছে। এই যে তার একটা প্রপার রেস্ট, এটা কিন্তু হচ্ছে না, যার জন্য ডেফিনেটলি তার এখানে কিন্তু একটা মানে স্টেমিনা তার মানে ওইভাবে পরিপূর্ণভাবে সে অ্যাপ্লাই করতে পারছে না কর্মক্ষেত্রে। অন দ্য আদার হ্যান্ড ভিয়েতনামে দেখেন ওদের ফুড হ্যাবিট কিন্তু ভিন্ন। ওদের কিন্তু ওই ভর্তা লাগে না, ডাল লাগে না, এই লাগে না, একটা নুডলস দুজনে হাজবেন্ডও একটা নিল, ওয়াইফ একটা নিল, নিয়ে দুজনে এটাকে ইনস্ট্যান্ট নুডলস 2 মিনিটের মধ্যে গরম করে খেয়ে ফেললো, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না। এই যে এই কারণে দেখেন ফিমেলরা, ওইখানকার ফিমেলরা আপনি যতই বলেন, আপনি যদি দিনের পর দিন একই অভ্যস্ততায় বাসায় রান্না করা, এই করা, সেই করা, সবাইকে স্যাটিসফাই করে যদি যান, তাহলে আপনার ওই প্রোডাক্টিভিটি থাকবে না। এটা কিন্তু একদম সায়েন্টিফিক কজ আমি আপনাকে বললাম। অন দ্য আদার হ্যান্ড যে মেশিনারিজের ক্ষেত্রে আমরা কিন্তু ধরেন খুব সহজেই ক্যাপিটালের কারণে মেশিনারিজ আমরা চেঞ্জ করতে পারি না, কারণ প্রতিনিয়ত কিন্তু মেশিন চেঞ্জ হচ্ছে। আগে ধরেন একটা প্রোডাকশন লাইনে আমরা প্রোডাকশন করতে পারতাম ১,০০০ পিস ডেনিম প্যান্ট স্ট্যান্ডার্ড লাইনে, এখন কিন্তু ১,৮০০ পিস করা যায়, যাদের উন্নত মানের মেশিন আছে তারা ২৫০০ পিস করে। সো ভিয়েতনাম কিন্তু সেখানেও কিন্তু মেশিনারিজের ক্ষেত্রে মানে ইনভেস্টমেন্ট করতে পেরেছে, যার জন্য তাদের প্রোডাক্টিভিটিটা আমাদের চেয়ে বেশি। বিদেশি বিনিয়োগ আকর্ষণের ব্যাপারে চীন থেকে সরে যাওয়া বিনিয়োগগুলো ধরা হচ্ছে ভিয়েতনামে বেশি যাচ্ছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশ একটা সম্ভাবনার জায়গা, কারণ পোশাক খাতের বাজারে তারা অভিজ্ঞ, সেই জায়গা থেকে তারা এই বিনিয়োগগুলো আকর্ষণ করতে পারছে না কেন? যদিও বারবারই বলা হচ্ছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বাংলাদেশ এখন একটি উপযুক্ত জায়গা। জি, আমাদের সরকার এখন যে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন আছে বিদেশিদেরকে আকৃষ্ট করার, বেজা এবং অনেক ধরনের ফেসিলিটিস এখানে দেওয়া হয়েছে, বাট মোদ্দা কথা আপনার ধরেন এটার সাথে সাথে আপনার কিন্তু আপনাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, তাদের যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা বা পরিবেশ, বা ধরেন যে আমাদের একটা ঐতিহ্য ছিল, আমরা খুব বেশি হসপিটালাইজড ফরেনারদের প্রতি। ধরেন ওই কি যেন
হোলি আর্টিজানের কিন্তু আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিচ্ছে। তারপরে কিন্তু আমরা ওইটাকে ওভারকাম করে আসতে পারছি। কিন্তু ওদের যে ফ্রিলি মুভমেন্ট বিভিন্ন জায়গায় ধরেন আমাদের দেশে আসলে অনেক কিছু কিন্তু রেস্ট্রিকশন। ধরেন সাম্প্রদায়িক কারণে হোক আর যেকোনো কারণে কিন্তু অনেক রেস্ট্রিকশন। একজন লোক শুধুমাত্র কাজ করবে, একটা বিদেশি আইসা এখানে শুধুমাত্র সারাদিন কাজ করবে না। তার একটা রিক্রিয়েশনের জন্য একটা ক্লাব থাকতে হবে, একটা নাইট ক্লাব থাকতে হবে। বাংলাদেশে কিন্তু একটা ভালো রেস্টুরেন্ট নাই, একটা নাইট ক্লাব নাই, একটা নাই। আপনি বলতে পারেন যে কক্সবাজার মানুষ বেড়াতে যাবে। কেন বেড়াতে যাবে? দিনের বেলা সে পানির মধ্যে একটু হইচই করবে। তারপর রাত্রে বেলা কি? নো এন্টারটেইনমেন্ট। সো আপনি এগুলোর সাথে সাথে কিন্তু ফ্রি জোন করে দিতে হবে। ওদের যে চাহিদাগুলো ওই চাহিদাগুলো মিট করতে হবে। তাইলে কিন্তু মানে আসবে। একটা ভালো দিক হলো এখনকার সরকারের যখন একটা দীর্ঘ সময় পর্যন্ত এই সরকার কিন্তু স্টেবল। ধরেন আজকে প্রায় 14-15 বছর হয়ে গেছে। জাহাঙ্গীর আলম, 14-15 বছর যদি আমি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ গত বছরের জুলাই থেকে জুন পর্যন্ত 12 মাসে শুধুমাত্র 3 মাস এগিয়ে ছিল। তো আসলে এই যে পিছিয়ে পড়ার এই একটা ধারাবাহিকতাই দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে কি ভিয়েতনাম যেমন দ্বিপাক্ষিক চুক্তি করছে বিভিন্ন দেশের সাথে, বাংলাদেশ কি সেই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় যে দেশভিত্তিক শুল্ক বাধা আছে সেই শুল্ক বাধা দূর করার পর্যায়ে এসেছে? এখন কি দ্বিপাক্ষিক চুক্তি করার পর্যায়ে বাংলাদেশ এসেছে? আচ্ছা, আপনি দেখেন গত বছর 2019-এর জানুয়ারি মাসে আপনাদের মনে আছে কিনা, আমি স্বাধীনতা পরিষদ নামে বিজিবিতে নির্বাচনমুখী একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিলাম। সেখানে কিন্তু আমরা ক্লিয়ারলি বলেছিলাম যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের পরে যে বাংলাদেশের মানে গ্রোথ প্রবৃদ্ধি কিন্তু কমবে। আমি কিন্তু জ্যোতিষী হিসেবে বলিনি। আমি এই সেক্টরে কিন্তু দীর্ঘদিন যাবত কাজ করছি। আমার নিজেরই প্রায় 10টা গার্মেন্টস আছে। আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ইনফরমেশন নিয়ে কিন্তু এই কথাগুলো বলেছিলাম। যেখানে আমাদের নেতারা মানে বিজিএম সহ নেতারা নেতৃত্বরা বলেছিল যে না, ভিশন 21 মানে $50 বিলিয়ন মানে আমাদের গ্রোথ হবে। আমি শুধু বলেছিলাম যে না, এটা হওয়ার কোনো যৌক্তিক কারণ নাই, সায়েন্টিফিক কারণ নাই। কারণ আপনারা সো কল্ড ওই যে মানদাতা বলে লগুলোকে অ্যাপ্লাই করে 50 মেশিনের জন্য একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ওয়েলফেয়ার অফিসার এইসব আইনগুলোকে চেঞ্জ না করার কারণে এই ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে গেছে। সুতরাং বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে প্রবৃদ্ধি আমাদের কিছুতেই হবে না। আর দ্বিতীয় কথা, আপনি আরেকটা প্রসঙ্গ উঠিয়েছেন যে বাইলেটারাল এগ্রিমেন্ট কান্ট্রি টু কান্ট্রি, আমাদের অনেক স্কোপ আছে কাজ করার। এখানে যেহেতু আপনি মনে করেন আপনার ক্ষুদা আছে, আপনি যদি তুলে ধরেন প্রাইম মিনিস্টারের কাছে বা আমাদের মানে নীতি নির্ধারকদের কাছে, যে যদি তুলে ধরেন যে না, উই ক্যান নট সাস্টেইন, উই ক্যান নট সার্ভাইভ যদি আপনি এই জিনিসগুলো না করেন। সাউথ আফ্রিকাতে দেখেন আমরা ব্যবসা করতাম, ওইখানে 45% ডিউটি স্ট্রাকচার সবার জন্যই। কিন্তু এখান থেকে দেখেন আমরা প্রচুর কয়লা আনতে পারি, ফ্রুটস আসে, যে আপনারা ফ্রুটস খান, এগুলো যে আমরা বাইলেটারাল এগ্রিমেন্টে যেতে পারি যে তোমরা আমাদেরকে মানে কম শুল্কে আমি তোমার মানে মালটা ঢুকতে দিব, তোমরা আমাকে কম শুল্কে দাও। শুধু এক সাউথ আফ্রিকাতে আমরা $4-5 বিলিয়ন কিন্তু আমরা। জাহাঙ্গীর আলম, আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে আসছি। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে এখানেই থামতে হচ্ছে। আরো বিষয় নিয়ে কথা হবে এবং আশা করি আপনাদের যোগ্যতা এবং দক্ষতার উপরে বাংলাদেশের পোশাক খাতে এগিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 6 দিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম ভরিতে 3,500 টাকা কমেছে। নতুন মূল্য আজ থেকে কার্যকর হবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন মূল্য অনুযায়ী ভরি প্রতি 22 ক্যারেট সোনার দাম 73,716 টাকা, 21 ক্যারেটের দাম পড়বে 70,567 টাকা, এক ভরি 18 ক্যারেটের দাম পড়বে 61,819 টাকা। তবে রূপার দাম রয়েছে অপরিবর্তিত, প্রতি ভরি রূপার দাম 933 টাকা। এর আগে গত 6 আগস্ট ভরিতে 4,500 টাকা বাড়িয়ে সোনার বাজার মূল্য নির্ধারণ করে স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস। করোনা মহামারীতে দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের 70%ই অর্থ সংকটে ভুগছেন। এতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নতুন করে আয়ের পথ তৈরি করাও সম্ভব হচ্ছে না তাদের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাম্প্রতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশের কর্মস্থল থেকে ফিরে যেতে বলায় দেশে ফিরতে বাধ্য হয়েছেন 29% প্রবাসী। দেশে ফিরে কোনো কাজ না পাওয়ায় বিপদে পড়েছেন পরিবারের সদস্যরাও। দেশের 12 জেলায় 1,486 জন বিদেশ ফেরত অভিবাসীর ওপর গবেষণা চালায় সংস্থাটি। 55% অভিবাসী জানান তাদের ঋণের বোঝা রয়েছে, 75% জানান তারা আবার বিদেশে কাজে যেতে আগ্রহী। তবে আরও ভালো বেতনের চাকরি পেতে দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী ফেরত আসা অর্ধেকের বেশি অভিবাসী কর্মী।
কর কাঠামো ঠিক না করে বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত ওয়ান স্টপ সার্ভিসের 3টি অনলাইন সেবা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর জিডিপি অনুপাত প্রত্যাশার চেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, কর জিডিপি রেশিও বাড়াতে কর আদায়ের পরিধি বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় বিডা চেয়ারম্যান জানান, এবছরের মধ্যেই বিনিয়োগ আকর্ষণীয় ওয়ান স্টপ সার্ভিসে 50টি সেবা এবং 2021 সালের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসটি পুরোপুরি চালু করা সম্ভব হবে। ট্যাক্স স্ট্রাকচারটাকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু এটা একটা বিনিয়োগের জন্য একটা বাধার মতন দাঁড়িয়ে আছে। ট্যাক্স নেটটা আমাদেরকে আরো বাড়াইতে হবে, ওয়াইডেন করতে হবে এবং ট্যাক্স রেটটা কমাইতে হবে। সাউথ এশিয়াতে আমার কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও সব থেকে কম। এটা কিন্তু একটা রিয়েলি ভেরি আপনার একটা কন্ট্রাডিক্টরি জিনিস। বিমানবন্দরে ঘোষণার অতিরিক্ত বা মিথ্যা ঘোষণায় আমদানি করা পণ্য আটকের পর সেগুলো দ্রুত খালাস সহ কাস্টম হাউসের সব কার্যক্রম সম্পন্ন হবে অনলাইনে। বৃহস্পতিবার কাস্টমস হাউসের যাত্রী সেবার নতুন সফটওয়্যার উদ্বোধন করে কথা জানান জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ বা চোরাচালানের সাথে জড়িত কেউ ধরা পড়লে তার তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা হবে। যাত্রী সেবার পাশাপাশি চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফটওয়্যার। বাংলাদেশে করোনার ভ্যাকসিন দ্রুত পেতে গবেষণাকারী সব দেশ এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ভ্যাকসিন কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা আছে। আমরা এরই মাঝে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্যাকসিন প্রতিষ্ঠান যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, অ্যাডভান্স টাকা পয়সা দিয়েছে, সাথে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন অলরেডি অনেকে এসে গেছে। আমরাও এই ধরনের ব্যবস্থা যেতে হবে, যারাই তৈরি করে তাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। কিছু অর্থ রেখে দিয়েছি এই জন্য, যখনই প্রয়োজন হবে যাতে করে আমরা অর্থায়ন করতে পারি। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মৃত্যুর আগে কোথায় ছিলেন সিনহা, জবাব রয়েছে তার মোবাইল ফোনেই। ধোঁয়াশা কাটাতে প্রযুক্তির সহায়তার তাগিদ। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে টপকে গেল ভিয়েতনাম। গেল অর্থ বছরে $3 বিলিয়ন বেশি আয়, বিদেশি বিনিয়োগ ও বাজার সুবিধা আদায়ের তাগিদ। এবার রিজেন্ট কাণ্ডে দুদকের মুখোমুখি স্বাস্থ্যের সাবেক ডিজি। জেকেজির দুর্নীতির মামলায় ডাক্তার সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে হবে অভিযোগ গঠনের শুনানি। করোনা মহামারীতে দেশে ফেরা প্রবাসীদের 70 ভাগই ভুগছেন অর্থ সংকটে, বন্ধ আয়ের পথ। 55 ভাগের কাঁধে ঋণের বোঝা, IOM এর প্রতিবেদন। এবং মাত্র 6 দিনের ব্যবধানে ভরিতে 3,500 টাকা কমল স্বর্ণের দাম। 22 ক্যারেট 73,000, 21 ক্যারেটের দাম পড়বে 70,000 টাকা আজ থেকে কার্যকর। এই ছিল এসময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।